করেছি আজ বছর দুয়েক। তারপর থেকে অফিসে অফিসে ঘুরে 3 জোড়া চটি ছিঁড়ল, কিন্তু চাকরি জুটল না। বড় মেজ ছোট সব অফিস ঘোরা শেষ। সব জায়গায় এক কথা, দুঃখিত, এখানে কোনো কাজ নেই। বেশ কয়েকটা অফিসে সদর দরজায় মস্ত বড় নোটিশ লটকানো, নো ভ্যাকেন্সি। নিতান্ত বাপের পেনশনটুকু ছিল বলে অনাহারে দিন কাটাতে হয়নি। কোন রকমের দুবেলা একটা তরকারি ভাতে জুটে যেত। টিউশনি অনেক চেষ্টা করেছি, পাইনি। আজকাল স্কুলের শিক্ষক ছাড়া কেউ টিউটার রাখতে চায় না। শুধু পড়ানো নয়, প্রশ্নপত্রও যাতে জানা যায়। এইরকম যখন অবস্থা, তখন অদ্ভুত এক কাণ্ড ঘটল। এমন অদ্ভুত যে এত বছর পরে ঘটনাটা মনে হলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। মাঝে মাঝে ভাবি, সত্যি কি এটা ঘটেছিল? পার্কে একটু বিশ্রাম করে আবার চাকরির সন্ধানে বের হলাম। বড় রাস্তা ছেড়ে স্যাঁতস্যাঁতে গলিতে অন্ধকার সিঁড়ি বেয়ে ছোট ছোট অফিসে ঘোরা শুরু করলাম। একটা খুব পুরনো বাড়ি, হাঁটা নল বেয়ে জল গড়িয়ে পড়ছে। শ্যাওলায় ইটগুলো সবুজ হয়ে গেছে। সিঁড়ির অনেকগুলো ধাপ ভাঙা। সামনে মাঝারি একটা সাইনবোর্ড, জেনারেল ট্রেডিং কোম্পানি। জানি কিছু হবার নয়, তবু বরাত ঠুকিয়ে সাবধানে সিঁড়ি দিয়ে উঠে পড়লাম। প্রথমে ছোট কিছু দেখতে পেলাম না, এত অন্ধকার। তারপর চোখ দুটো অন্ধকারে অভ্যস্ত হতে দেখতে পেলাম 2-4 জন লোক ঘোরাঘুরি করছে। সকলের মাথায় টুপি। খুব কম পাওয়ারের আলো এদিক ওদিক জ্বলছে। আমাকে দেখে একটা লোক এগিয়ে এলো। কাছে আসতে বুঝতে পারলাম লোকটা গুজরাটি। অন্য সব লোকগুলো গুজরাটি। এটা বোধহয় গুজরাটিদের অফিস। লোকটা জিজ্ঞাসা করলো, কি চাই? তরুণ কণ্ঠে বললাম, একটা চাকরি। আমাকে অবাক করে দিয়ে লোকটা বলল, আসুন আমার সঙ্গে। লোকটার পিছন পিছন একটা পার্টিশন ঘেরা কামরায় ঢুকলাম। ছোট একটা টেবিল, তার ওপাশে শীর্ণ কায় একটি লোক, তার মাথাতেও টুপি। ঝুঁকে পড়ে একটা চিঠি পড়ছিল। মুখ তুলে বলল, কি? আমার সঙ্গের লোকটি বলল, ভদ্রলোক চাকরির জন্য এসেছেন। লোকটি হাত বাড়ালো, দরখাস্ত। তা দরখাস্ত দিলাম। পড়ে নিয়ে বলল, আপনি গ্র্যাজুয়েট, ঠিক আছে, আমরা আপাতত 150 টাকা দেব, যদি টিকে থাকতে পারেন তো দেখা যাবে। নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না। মনে হলো ভুল শুনেছি। তখন আমার এমন অবস্থা, 50 টাকা চাকরি পেলে নিজেকে ভাগ্যবান বলে মনে করতাম। কি রাজি? সঙ্গে সঙ্গে আমি মাথা নাড়লাম। লোকটা বেল বাজাতে একটা বেয়ারা এসে ঢুকলো। বেয়ারাকে দেখে মনে হলো গুজরাটি নয়, উড়িয়া। মেটা ভাইকে ডেকে দাও। মেয়েটা কামরায় ঢুকতে বলল, একে একটা নিয়োগপত্র দিয়ে দাও, 150 টাকা মাইনে, ব্যারেকের জায়গায় চাকরি করবে। মেয়েটা অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে কিছুক্ষণ দেখলো, তারপর বলল, আসুন। বাইরে এলাম। আপনি ওই চেয়ারটায় ততক্ষণ বসুন, আমি আপনার নিয়োগপত্র দেবার ব্যবস্থা করছি। একেবারে কোণের দিকে একটা টেবিল, পিছনে চেয়ার। টেবিলের উপর দোয়াত, পেন্সিল, কলম, কাছের টেবিল চাপা। ওই চেয়ারে বসে পড়ুন। প্রায় সারা অফিসের বাবুরা এসে জড়ো হয়েছে, তাদের চোখে কৌতূহল। আমি চেয়ারে বসতে গিয়ে লাফিয়ে উঠে পড়লাম। কে যেন চেয়ারে বসে রয়েছে, আর আমি তার কোলের ওপর বসে পড়েছি। উঠে দাঁড়িয়ে আশ্চর্য হলাম, চেয়ার খালি, কেউ তো নেই। তবে বুঝতে পারলাম আমারই ভুল। চাকরি পাওয়ার আনন্দে মাথার গোলমাল হলো নাকি। আবার চেয়ারে বসলাম। এক ব্যাপার, কিন্তু এবার আর আমি উঠলাম না, চেপে বসে রইলাম। স্পষ্ট দেখলাম আশপাশে দাঁড়ানো গুজরাটি বাবুদের চোখ বিস্ফারিত হয়ে গেল। আস্তে আস্তে তারা যে যার জায়গায় ফিরে গেল। যথাসময় নিয়োগপত্র হাতে এলো। বাড়ি ফিরে প্রথমেই বাবার কাছে গেলাম। বারান্দায় পাশাপাশি দুটো চেয়ারে বাবা আর মা। রোজই আমার অপেক্ষায় এইভাবে বসে থাকেন। চাকরি পাওয়ার খবরটা দিতেই দুজনে কিন্তু বলে উঠলেন, তোমার মাথায় ওটা কি? মাথায়? মাথায় আবার কি হলো? বারান্দার একদিকের দেয়ালে একটা আয়না টাঙানো ছিল। তার সামনে গিয়ে দাঁড়িয়ে অবাক হয়ে গেলাম। আমার মাথায় পুরনো একটা গুজরাটি টুপি।
আশ্চর্য কাণ্ড, এই টুপি আমার মাথায় এলো কি করে? সহকর্মীদের কেউ কি রসিকতা করে মাথায় পরিয়ে দিয়েছে? কিন্তু আমার মাথায় পরিয়ে দিল আর আমি টের পেলাম না। টুপিটা খুলে ঘরের কোণে ফেলে দিলাম। দিন ৫-৬ অফিসে যাবার পর অনেক কিছু জানতে পারলাম আমি যে চেয়ারে বসি সে চেয়ারে আগে প্যারেক বসতো। কাজ করতে করতে প্যারেক ওই চেয়ারে বসেই নাকি মারা গেছে। অফিসের সকলের ধারণা প্যারেক এখনো ওখানে বসে। প্রথম দিন চেয়ারে বসতে গিয়েই মনে হয়েছিল আর কেউ যেন বসে রয়েছে, কিন্তু ওই একদিনই। তারপর আর কিছু টের পাইনি। প্রথমে মনে হয়েছিল যে অফিসে আমি একমাত্র বাঙালি এবং অন্য সবাই আমাকে ভয় দেখিয়ে পাওয়াতে চায়। সানডে সাসপেন্স। এই জন্য আমি কাজ করছিলাম। কিন্তু স্লোপ হয়ে গেল। সেদিকে সামনে হলো সিলেটের দাগ দিয়ে আমি লাল পেন্সিলটা ঝেড়ে হাতে তুলে দিয়েছি। হয় চোখ হাতে সরিয়ে নিয়ে বসে যেন আগে পেন্সিলটা হয়েছিল। আমার পাশে মানুষ ভাই বসতো, বয়সে মনে আমাদের সমান। ছবির পর তাকে সবকিছু বললাম। ওই মন দিয়ে সব শুনে বললো, তাই এখনো অফিসের মায়া কাটাতে পারিনি। কি করি না পারবে? লোকের অফিস অন্তত প্রাণ ছিল। রোজ ৮টা-৯টা পর্যন্ত অফিসে বসে থাকতো। সব শুনে গেলেন। কিন্তু আমার ধারণা ছিল মানুষ মৃত্যুর পরেই ছাই হয়ে যায়, আমার আর অস্তিত্ব থাকে না। কিন্তু চোখের সামনে অলৌকিক কাণ্ড দেখে আমার ধারণা বদলে যাচ্ছে। নিজের মনকে বোঝালাম, আপনার না থাক, আমার জানার কোনো দরকার নেই। আপনার থাকলে কিন্তু আমার কোনো অনিষ্ট করছে না। তাই আমার চাকরি ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। বিশেষ করে এত কষ্টে সংগ্রহ করা চাকরি। কিন্তু এরপর ব্যাপার ঝড় হয়ে উঠল। ম্যানেজার দিকে বলল, আজ অফিসের পর থেকে আপনি লেজারটা সব লিখে ফেলবেন। কাল সকালে অফিসে আসবে, বেয়ারাও থাকবে আপনার সঙ্গে। পুরো লেজার লেখা মানে প্রায় ঘন্টা ৩ ব্যাপার। অফিস ছুটির পর নেমে গিয়ে সামনের দোকানে কিছু খেয়ে যখন ফিরে এলাম, তখন অফিস খালি। শুধু একটা টুলে বেড়া বসে আছে। আমাকে দেখে বেড়া বলল, বাবু আপনি গেলে কাজ শুরু করুন, আমি বাড়ি থেকে খেয়ে আসি। হ্যাঁ, আমার বাড়ি খুব কাছেই, আপনি পর্যন্ত আছেন, তার মধ্যে ঘুরে আসবো। বেড়া চলে গেল। আমি লেজার খুলে বসলাম। কতক্ষণ কাজ করেছিলাম খেয়াল নেই। হঠাৎ খট খট শব্দ বসে মুখ তুলে দেখি না, অফিসের মাঝখানে উপরে ব্যক্তি কেটে বেড়াচ্ছে। ওখানে ঢুকি ইকোনমিতে এদিক থেকে ওদিক, আমার ওদিক থেকে এদিক, যেমন আমার পরিবারের সবাই বাজরা পাইচারি করে ঠিক তেমন চোখ দুটো মুছে ভালো করে দেখলাম এগুলো দৃশ্য অনেকখানি মূর্তি সারি সারি করছে। দিলাম গিয়েছিল
আর দেখতে পেলাম না। যখন হঠাৎ এসেছিল তখন সবাই এড়িয়ে গেল। আমি দেখলাম ছিল অনেক পিছিয়ে গেল। অনেক ঘন্টা 2 ঘন্টা বেশি থাকতে হবে। যতক্ষণ প্যান্টার মূর্তিটা চোখের সামনে ছিল বেশ ভয় ভয় করছিল। মূর্তিটা সরে যেতেই সাহস ফিরে এলো। কাজে হাত দিলাম। বছরে কলম ফোটাতে গিয়ে ক্রমে উঠলাম। যেটুকু লেখা বাকি ছিল হাতের লেখায় সব ভর্তি হয়ে গেছে। মানে আমার বাকি কাজটুকু হাতের লেখা আমার নয়, সে বিষয়ে আমি স্থির নিশ্চয়। শুধু লেখাই নয়, প্রত্যেক পাতার শেষে যোগফল পর্যন্ত লাল কালিতে লেখা। 8টার একটু আগে বেয়ারা এসে হাজির। আমি তাকে বললাম, আমার কাজ শেষ, তুমি অফিস বন্ধ করে দাও। রাস্তায় এসে বেয়ারা জিজ্ঞাসা করলো, রাহুল, কিছু দেখলেন নাকি? আমি চেপে গিয়ে উত্তর দিলাম, না, কি দেখবো? বেয়ারা আর কিছু বলল না। পরের দিন অফিসে আসতেই বেয়ারা এসে দাঁড়ালো। লেজার বইটা নিয়ে ম্যানেজার বাবু আপনাকে যেতে বলেছেন। বুঝতে পারলাম অডিটর বোধহয় এসে গেছে, হিসেব দেখার কাজ শুরু হবে। লেজার বই নিয়ে ম্যানেজারের ঘরে ঢুকলাম। অডিটর নেই, ম্যানেজার একলাই বসে আছে। আমাকে দেখে জিজ্ঞেস করলো, কে, সব লেখা হয়ে গেছে? হ্যাঁ বলে লেজারটা এগিয়ে দিলাম। ম্যানেজার লেজারের পাতা উল্টাতে লাগলো। কয়েকটা পাতা উল্টেই বিস্মিত দৃষ্টিতে আমার দিকে চেয়ে বলল, এ কি, এ কার হাতের লেখা? কার হাতের লেখা আমার জানা নেই, তাই কোনো উত্তর দিতে পারলাম না। ম্যানেজার আস্তে আস্তে বলল, কি আশ্চর্য, এ তো অবিকল হ্যারিকের হাতের লেখা। এই লেখা আপনি পেলেন কি করে? কিভাবে ও লেখার লেজারের পাতায় এলো বললাম। ম্যানেজার সব মন দিয়ে শুনল, কোনো কথা অবিশ্বাস করল না। বলল, আপনি নিশ্চয়ই এতদিনে বুঝতে পেরেছেন এই অফিসে প্রেতাত্মার উপদ্রব আছে। প্রেতাত্মা মানে প্যারিকের আত্মা এখনো এই অফিসের মায়া কাটাতে পারেনি। আপনি যে চেয়ারে বসেন সেই চেয়ারে বসে কাজ করতে করতেই প্যারেক হার্ট ফেল করেছিল। প্যারেকের জায়গায় 2-3 জন লোককে নেওয়া হয়েছিল, কেউ 3 দিনের বেশি টিকতে পারেনি। আপনি তবু 3 কুড়ি রয়ে গেছেন। উপদ্রবের জন্য রাতে কোনো দরওয়ান থাকতে চাইছে না। অন্য বাড়িতে অফিস সরিয়ে নেবার অনেক চেষ্টা করেছি, কিন্তু অফিস এলাকায় জায়গা পাওয়া প্রায় অসম্ভব। আর পাওয়া গেলেও সেলামিয়ার ভাড়া এত বেশি যে আমাদের পক্ষে সে টাকা খরচ করা সম্ভব নয়। আমি একটু ভেবে কথাটা বলেই ফেললাম, একটা কাজ করলে হয়। কি বলুন? শুনেছি গয়ায় পিন্ডি দিলে প্রেতাত্মা মুক্তি পায়। আহ, সেটা কি করা সম্ভব? ম্যানেজার 2-1 মুহূর্ত চিন্তা করলো, তারপর বলল, চেষ্টা করে দেখা যেতেই পারে। হুম, যাবেন আপনি? আমি? হ্যাঁ, আমি আপনার যাতায়াত আর অন্য খরচ দিয়ে দেব। আপনি ব্রাহ্মণ, আপনিই বরং চলে যান। কিন্তু প্যারেকের বাপের নাম দরকার হবে। সে ব্যাপারে কোনো অসুবিধা হবে না, তার নিয়োগের ফাইলে সব বিবরণ পাওয়া যাবে। আপনি চলেই যান, সামনে শনিবার গিয়ে সোমবার ফিরে আসতে পারবেন। অগত্যা রাজি হয়ে গেলাম। দুর্ভোগ আমারই বেশি। প্যারেকের জায়গায় আমি এসেছি, কাজেই তার আক্রোশ আমার উপর বেশি হওয়াই স্বাভাবিক। গয়ায় পিন্ডি দিলে যদি আপদের শান্তি হয় তাহলে ম্যানেজার আমার উপর খুশি হবে। সেদিন ছিল বুধবার, মাঝখানে 2 দিন বৃহস্পতি আর শুক্র। এই 3 দিনে হিসেব পরীক্ষার কাজও শেষ হয়ে যাবে। বুধ বৃহস্পতি 2 দিন নির্বিবাদে কাটলো। শুক্রবার টেলিফোন এলো, যিনি হিসেব দেখতে আসেন ঠান্ডা লেগে তার একটু জ্বর ভাব হয়েছে, তিনি আসতে পারবেন না। আমি যেন খাতাপত্র নিয়ে তার অফিসে যাই। ম্যানেজারের নির্দেশে তাই যেতে হলো। অফিসে ফিরতে 6:30 বেজে গেল। ফিরে দেখি অফিসের দরজায় তালা দিয়ে
বেয়ারা বাইরে অপেক্ষা করছে। আমাকে দেখে বলল, আপনার এত দেরি হলো? সে প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বললাম, তুমি দরজাটা খোলো, আমি খাতাপত্রগুলো রেখে এখনই আসছি। বেয়ারা দরজা খুলতে ভেতরে ঢুকে খাতাপত্রগুলো আমার টেবিলে রেখে বেরিয়ে এলাম। অস্বাভাবিক কিছু নজরে পড়ল না। আমি বাইরে আসতেই বেয়ারা দ্রুতভাবে দরজায় চাবি লাগিয়ে তীর বেগে সিঁড়ি দিয়ে নেমে গেল। সারাদিনের পরিশ্রমে ক্লান্ত ছিলাম। আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। আঁকের মুখে হুমকে দাঁড়িয়ে পড়তে হলো। কার একটা হাত আমার কাঁধের উপর এসে পড়ল। আঙুলগুলোয় যেন এক তিল মাংস নেই, ছুরির ফলা বসানো। আমার কাঁধের মাংস ছিঁড়ে যেতে লাগলো। যন্ত্রণায় চিৎকার করে উঠতে গিয়েই থেমে গেলাম। দেয়ালের কোণে দীর্ঘ এক কঙ্কাল মূর্তি, দুটি চোখে আগুনের শিখা, মাথায় কালো টুপি। এগোবার চেষ্টা করতেই কঙ্কালের দাঁতগুলো কড়মড় করে উঠল। বজ্র গম্ভীর কণ্ঠস্বর, ইংরেজিতে হুঙ্কার, পিন্ডি দেবার ব্যবস্থা হচ্ছে। এই অফিস থেকে আমাকে সরাবার চেষ্টা। এই অফিসের গোড়াপত্তন থেকে আমি আছি, শেষ অবধি থাকবো। কেউ আমাকে উৎখাত করতে পারবে না। কথার সঙ্গে সঙ্গে কাঁধের উপর হাতের চাপ আরো জোর। মনে হলো যেন মাংস ভেদ করে আঙুলগুলো হাড়ে গিয়ে ঠেকছে। দুঃসহ ব্যথা। বল, এই দুর্বুদ্ধি ছাড়বি কিনা? বল, তোকে খতম করবো। আমি এসব কিছু করবো না। আমি আর ওই নাই অফিসে। আপনি আমায় বাঁচান। কথাটা মনে থাকে যেন। ভারী একটা প্রচন্ড ধাক্কা। সিঁড়ি নিচে গিয়ে পড়লাম। বোধহয় অজ্ঞানী হয়ে গিয়েছিলাম। যখন চেতনা ফিরেছিল তখন অনেক রাত। কপাল কেটে রক্ত গড়িয়ে পড়ছে, কাঁধে কালশিটের দাগ। হাঁটতে হাঁটতে মাঝরাতে বাড়ি ফিরেছিলাম। বাড়ি থেকেই চাকরি ছাড়ার দরখাস্ত পাঠিয়ে দিয়েছিলাম। এই অফিসে যাইনি।